আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার শেখ হাসিনার সোনার ভাণ্ডারের সন্ধান পেয়েছেন। আমাদের দেশে সোনা বলতে যা বোঝায় এ খুবই দুষ্ট কথা। ঠিক সেই সোনা নয়, তিনি বা তার সরকার যে সন্ধান পেয়েছেন এটার ইংরেজি হলো গোল্ড, অর্নামেন্ট, রত্ন। তো সেই স্বর্ণ ভাণ্ডার তিনি পেয়ে গেছেন। শেখ হাসিনা যেখানে সোনা লুকিয়ে রেখেছেন বা গোপন রেখেছিলেন, ইনকাম ট্যাক্সের ফাইলে তিনি গোপন রেখেছিলেন। তো সেটা একটি ব্যাংকের ভল্ট থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক যতটুকু জানা গেছে তাতে করে মনে হচ্ছে যে 10-12 কেজি তো হবেই। অর্থাৎ যদি এক ভরিতে 1 তোলা, 1 তোলা 80 ভরিতে 1 কেজি, এখানে 850 ভরি স্বর্ণ পাওয়া গেছে। তো এগুলোর মধ্যে অনেক কিছু আছে, আমি সেগুলো পরে বলবো। তো সেক্ষেত্রে ধরুন কত হয়, 80 তোলায় যদি 1 কেজি হয় তো সেক্ষেত্রে 10-12 কেজি তো হবেই। তো আমি নিজে যেমন আসলে 10-12 কেজি স্বর্ণ একসঙ্গে দেখিনি কখনো, আমার জীবনে আমি দেখিনি। আর এখন 1 ভরি স্বর্ণের দাম প্রায় 2.25 লক্ষ টাকা। আর সেই 2.25 লক্ষ টাকা ইন্টু 850, মানে সেটা গুণ করলে কত হয়? এত টাকা মানে শেখ হাসিনা শুধুমাত্র স্বর্ণ দিয়ে আছেন। তো এই কথা এবং এত বড় আবিষ্কার করা এবং এই কথা প্রচার করার পর সরকার যেটা আশা করেছিল যে সারা বাংলাদেশে একটা সিসি রব পড়ে যাবে, যে একই কথা। শেখ হাসিনার মতো এরকম লোভী একজন মহিলা, সে এই রাষ্ট্রের অর্থ দেশের বাইরে পাচার করেছে, বস্তায় বস্তায় সে স্বর্ণ দেশের বাইরে পাচার করেছে এবং তাকে যে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছে, সেই হেলিকপ্টার না হলেও 20 থেকে 30 ট্রাঙ্ক স্বর্ণ ছিল। তার প্রমাণ হলো ব্যাংকের ভল্টের মধ্যে বা ব্যাংকের সেই যাকে বলা হয় ভল্ট, তো আর কেউ ভাড়া নিতে পারে না, ওই ছোট ছোট বাক্স আছে, অগ্রণী ব্যাংকের ছোট ছোট বাক্স আছে। আমি জানি না এরকম একটা বাক্সতে আমার কোনো লকার নেই, যেটাকে লকার বলা হয়। এই ব্যাংকের একটা লকারে আসলে কতটুকু স্বর্ণ রাখা যায়, কতগুলো দলিল রাখা যায়, তার নামে 2টো লকার বরাদ্দ ছিল। এই 2টো লকারের আকার কতটুকু, আয়তন কতটুকু, এবং সেখানে যে সকল জিনিস পাওয়া গেছে বলে বলা হচ্ছে, যেমন সেখানে একটা সোনার হরিণ পাওয়া গেছে। আবার সেই হরিণের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তামা দিয়ে জোড়া দেওয়া হয়েছে। তো চিন্তা করেন যে শেখ হাসিনার, তিনি যে পাগল, তার মাথায় যে কোনো বুদ্ধি নেই এবং তার যে কোনো রুচি নেই, এটা ওনার এই সোনার হরিণ দেখলে বোঝা যায়। তিনি স্বর্ণ দিয়ে হরিণ তৈরি করেছেন, সোনা দিয়ে হরিণ তৈরি করেছেন, সোনার হরিণ, কিন্তু সেই হরিণের হাত পায়ের যে বন্ধন এটা দিয়েছেন তামা দিয়ে। এ কাজ কেউ করে বলেন তো? এরপরে অনেকগুলো বড় বড় স্বর্ণ দিয়ে তিনি নৌকা তৈরি করেছেন। এরকম একটা নৌকার ছবি আমরা দেখলাম। এখন নৌকা যে কয়টি এটা বলা যাচ্ছে না। তো এখন ওই যে নৌকা এবং হরিণ, এই হরিণটা কত বড় হরিণ, সাইজ কি? এই কারণে হলো পত্রিকা আমরা যে ছবি দেখেছি, তাহলে তো আমরা যেমন, আমি একজন এমপি হয়েছি, এমপি হওয়ার পরে অনেকে স্বর্ণের নৌকা, কোটপিন আমাকে উপহার দিয়েছে। এটা আওয়ামী লীগের অহরহ। আমার কাছে বাসায় এরকম 20-25টি এরকম স্বর্ণের নৌকা আছে, আমি এগুলো কখনো ব্যবহার করি না। তো এগুলো ওদের হয়তো 5-6 হাজার টাকা, একদম হালকা, মানে কোনো মতে কোনোটা এত পাতলা করে তৈরি করে দেয়, 1/2 ইঞ্চি ছোট্ট একটা কোটপিন। কিন্তু এটাকে যদি আপনি তৈরি মানে ছবি তুলতে চান, এটাকে এত বড় করে আপনি ছবি তুলতে পারবেন, দেখে মনে হবে যে অন্তত 1 কেজি দিয়ে একটা স্বর্ণের নৌকা তৈরি করে গোলাম মোল্লা রনিকে দেওয়া হয়েছে। তো কাজেই আসলে ওখানে বলতে হবে যে ওই স্বর্ণের যে হরিণটি বা স্বর্ণের যে নৌকাটি, এটার আকার কি, আয়তন কি, এবং সেই আকার আয়তন মানে ব্যাংকের যে লকার, সেই লকারে ঢুকে কিনা, 1। 2 নম্বর হলো এখানে 10 কেজি বা 12 কেজি স্বর্ণের গহনা, আপনি যদি সলিড গোল্ড হয়, বার হয়,
তাহলে 10 কেজি সলিড গোল্ডের যে বার, এটা রাখার জন্য খুব বেশি জায়গা দরকার হয় না। তো কিন্তু যদি আপনাকে 10 কেজির আপনার গহনা হয় বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হয়, তাহলে এখানে দেখা গেল যে বিরাট একটি আলমারি, 10-12টা ট্রাঙ্ক দরকার হতে পারে। এটা নির্ভর করে যে আপনি কী ধরনের অর্নামেন্টস তৈরি করেছেন, এটার উপর নির্ভর করে। এবং এর আগে এরকম একটা প্রজেক্ট 111-এর সময় কিন্তু ব্যর্থ হয়েছিল। অর্থাৎ বলা হয়েছিল যে ব্রিফকেসে করে শেখ হাসিনাকে ঘুষ দিয়েছেন একজন ব্যবসায়ী 2 কোটি না কত কোটি টাকা বা 20 কোটি টাকা, এরকম একটা গল্প 111-এর সরকার ছড়ালো। তো পরবর্তীতে সবাই দেখলো যে ব্রিফকেসের কথা বলা হচ্ছে, সেই ব্রিফকেসে আসলে 2 কোটি বা 20 কোটি টাকা তো দূরের কথা, মানে তার 10 ভাগের 1 ভাগ টাকাও ওই ব্রিফকেসে ঢুকানো যায় না। যদি এখন 1000 টাকার নোট হয়েছে, কিন্তু 11-এর সময় যে সময়ের কথা বলা হচ্ছে তখন সর্বোচ্চ নোট ছিল 500 টাকার নোট। তো 500 টাকার নোট হিসাবে যদি বান্ডেল করা হয়, তো সেক্ষেত্রে 20 কোটি টাকা যদি কাউকে ঘুষ দিতে হয়, তাহলে বিশাল বড় কয়েকটা ট্রাঙ্ক লাগে, এছাড়া সম্ভব না। ফলে কী হলো, এই যারা গল্প তৈরি করেছে, গল্প তৈরি করতে গিয়ে এরা প্রায় ফ্লপ করে। আমাদের দেশে যেটা হয় যে বিভিন্ন ধরেন গোয়েন্দা সংস্থাতে বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন বোকা, এরা এত যাকে বলে কতটা স্টুপিড, আপনি এগুলো মানে শার্লক হোমসের সেই বিখ্যাত দুনিয়া কাঁপানো যে গল্প, সেই দুনিয়া কাঁপানো গল্প, এবং তার যে শার্লক হোমসের যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন ডক্টর ওয়াটসন সম্ভবত, তা চিন্তা করেন যে শার্লক হোমস দুনিয়ার এত বড় গোয়েন্দা এবং তার চিফ মানে অফিসার, প্রধান ব্যক্তি, তো তার বুদ্ধি কোন পর্যায়ে ছিল। তিনি যে গল্পটা করছেন সেটা বলা হয় যে পৃথিবীর সর্বকালের সেরা কৌতুক। তো তার একটা গোয়েন্দা তথ্য উদ্ধার করার জন্য, গোয়েন্দা কর্ম করার জন্য কোথাও গেছেন, মাঠের মধ্যে শুয়ে আছেন। তো মাঠের মধ্যে শুয়ে থাকার পরে গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙার পরে শার্লক হোমস দেখলেন যে তিনি অবাক হয়ে গেলেন। তো পাশে তার সহকারী ডক্টর ওয়াটসন তাকে ডাকলেন, বললেন যে উপরের দিকে তাকাও। তো উনি উপরের দিকে তাকালেন, চিতিয়ে শুয়েছিলেন, তাকালেন। জি স্যার, তাকিয়েছি। কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আকাশে আজকে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, গভীর রাত্রি, এবং ঠিক মধ্য গগনে চাঁদ আছে, তার পাশে বেশ কয়েকটি তারকা আছে, অতটা উজ্জ্বল নয় কিন্তু বোঝা যাচ্ছে। তো শার্লক হোমস রাগ হয়ে গেলেন যে তুমি আকাশের তারকা দেখছো, চাঁদ দেখছো, কিন্তু আমরা যখন ঘুমাতে গিয়েছিলাম আমাদের মাথার উপরে যে একটা তাঁবু ছিল, আর আমরা যখন ঘুমিয়েছিলাম তখন চোর এসে আমাদের তাঁবুটা যে চুরি করে নিয়ে গেছে, এখন যে আমরা খোলা আকাশের নিচে, এটা কি দেখতে পাচ্ছ না? তো এই হলো গোয়েন্দাদের জ্ঞান বুদ্ধির সীমা পরিসীমা। তো এই সকল রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য যে নাটকগুলো তৈরি করা হয়, ড্রামাগুলো তৈরি করা হয়, এই সকল ড্রামাগুলোই আসলে এই গোয়েন্দা সংস্থার লোকজন করে, এবং তারা সবসময় কাঁচা হাতে কাজগুলো করে। এরাই সেই রিচার্ড নিক্সনকে ডুবিয়েছে সেই ওয়াটারগেট কেলেঙ্কারির মাধ্যমে। বাংলাদেশে যে সকল মানে অপকর্ম হয়েছে, এই সমস্ত কিছুই সরকারের পতন হয়েছে কিন্তু গোয়েন্দাদের ব্যর্থতার কারণে। এখন এরকম শেখ হাসিনার এরকম সোনা গহনা নিয়ে যে সকল গল্পগুজব হচ্ছে, সে সমস্ত গল্পগুজব পাবলিককে বিশ্বাস করানো যাচ্ছে না। মানুষজন হাসাহাসি করছে, কিন্তু শেখ হাসিনা সাধারণ মানুষের মতো না, সে আরও দুষ্ট। তার যে আইকিউ লেভেল আপনার আমার মতো না। সে বলছে যে হ্যাঁ আমার সোনা, প্রথমে বলছে যে আমার কোনো সোনা গহনা নাই, আমার কোনো সোনা গহনা নাই, ওইগুলো ওর মধ্যে কেউ হয়তো ঢুকানো হয়েছে, ওইগুলো করাইল বস্তিতে দিয়ে দেওয়া হোক। পরে আবার উনি সাথে সাথে চিন্তা করলেন যে না, এই কথার সাথে আরও ভালো কথা আছে, সরকারকে বিব্রত করা যায়। কথা হলো যে আমি তো সাধারণ ফ্যামিলি থেকে আসিনি, আমার একটা পারিবারিক ঐতিহ্য আছে। তো এখানে এই দুটো ভোল্ট এত সালে ভাড়া করা হয়েছিল, ওর মধ্যে সেই তার শেখ কামালের স্ত্রী, শেখ জামালের স্ত্রী, তার মায়ের, তার নানার, তার দাদির সব বংশের গহনা আছে। তো সেই গহনা সে খুলতে যাবে কেন?
সে গহনা আমি জীবিত আছি, চাবি আমার কাছে। তো এগুলো তো এই গহনা ভোল্ট ভাঙা মানে ডাকাতি। কেন তারা এই ডাকাতি তারা করতে গেল? এই ডাকাতি করতে যেতে হলে তো তাদের কোর্টের অনুমতি দরকার, আদালতের রায় দরকার। এইভাবে তিনি প্রশ্ন করলেন। তারপর তিনি বললেন যে, আমার তো আরও গহনা ছিল, সুধাসদনে আমার গহনা ছিল, সেখানে হীরার গহনা ছিল, গণভবনে আমার গহনা ছিল, হীরার গহনা ছিল, আমি ওগুলো আনতে পারিনি, ওগুলো ওখানে রয়েছিল, এগুলোতে লুট হয়েছে। আমি শুনছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়েও নাকি ওখানে গিয়েছিল, ডক্টর ইউনূস নিজেও গিয়েছিল। আপনি বুঝতে পারেন যে দুষ্টামি কোন পর্যায়ের। ডক্টর মোহাম্মদ ইউনূস গণভবনে গেছে, গিয়ে শেখ হাসিনা হীরার গহনা নিয়ে গেছে, আর ডক্টর ইউনূসের মেয়েও সেখানে গিয়ে হীরার গহনা নিয়ে গেছে। এই কথা শেখ হাসিনা বলছে। তার দুষ্টমির লেভেলটা চিন্তা করেন যে কোন পর্যায়ে তিনি আছেন। ফলে আপনি মানে একজন লোককে ফাঁসি দিবেন, একজন লোককে ডলা দিবেন, কিন্তু সে আপনাকে সুশ্রুই দিচ্ছে, টিটকারি করছে, আপনার নাকের মধ্যে সেই নস্যি ঢুকাই দিচ্ছে, আপনার শরীরে যেখানে গুদগুদি উঠবে সেখানে গুঁতো দিচ্ছে। এখন শেখ হাসিনাকে আপনি যা কিছুই করছেন, জেল দিচ্ছেন, ফাঁস দিচ্ছেন, প্রায় সব জিনিসগুলো নিয়ে তিনি স্যাটায়ার করছেন। কই আপনি দেখবেন যে সে হাওমাও করে কাঁদছে, ওরে বাবা গো, ওরে মা গো, এখন আমার কি হবে গো, আমাকে উদ্ধার করো গো, মাপ চাই গো, আর না আর না। তা না করে সে সব কিছুতেই স্যাটায়ার করছে। এটা কিন্তু ভয়ঙ্কর, ভীষণ রকম ভয়ঙ্কর। যারা শেখ হাসিনাকে বিব্রত করতে যাচ্ছেন তাদের জন্য মারাত্মক একটি মানে দুঃসংবাদ যে এই কাজগুলো হচ্ছে। আর অন্যদিকে কাউন্টারলি এখন দেখা যাচ্ছে যে এই যে বাংলাদেশে শেখ হাসিনার স্বর্ণ উদ্ধার হয়েছে, এটা হয়তো বাংলাদেশের পত্রপত্রিকা সীমিত আকারে ছাপাচ্ছে বা বলছে। আমাদের এই দেশের মানুষের মধ্যে কেউ বিশ্বাস করছে, কেউ করছে না, কেউ ঘৃণা জানাচ্ছে, কেউ সমর্থন জানাচ্ছে, কেউ এটাকে মানে নাটক বলছে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। কিন্তু শেখ হাসিনা যে কথাগুলো, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার ব্যাংক অ্যাকাউন্ট, তার আয়করের ফাইল, তার কোন ব্যাংকে কত টাকা আছে, কোন ট্যাক্সে কোনটা কি ট্যাক্স, কত 4,000 কোটি টাকা গ্রামীণ ট্রাস্ট, ইত্যাদি ইত্যাদি, প্রায় প্রতিদিনই তিনি যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর্থিক বিষয়াদি নিয়ে বক্তব্য দিয়ে তাকে যেভাবে ভাইরাল করে দিচ্ছেন, এতে করে এই বেচারা সারা দুনিয়াতে, এই যে একজন নোবেল লরিয়েট হিসেবে যে কোনো একটা মানুষের কাছে ধরেন যদি 5,000 কোটি টাকা থাকে, 5,000 crore শুধুমাত্র যদি বলা হয়, মিনস অ্যাবাউট $1 বিলিয়ন যদি থাকে বা $500 বিলিয়ন যদি থাকে, আর এই টাকার উপর আপনি ট্যাক্স দিচ্ছেন না, এ কথা পশ্চিমের কোনো দেশকে আপনি বিশ্বাসই করাতে পারবেন না। পশ্চিমাতে আপনি যত কিছু বলেন যে খোদার কসম, কোরআন শরীফ মাথায় দিয়ে আমি বলছি, আমি ইত্যাদি ইত্যাদি সব কিছু মানে যত যুক্তি বলেন না কেন, ইউরোপ আমেরিকার কোনো মানুষকে আপনি ট্যাক্স দিচ্ছেন না, এটা বিশ্বাসই করাতে পারবেন না। ও রাষ্ট্রগুলো চলে ট্যাক্স দিয়ে। ওখানে যারা ভালো মানুষ মানে তাদের 1 নম্বর সার্টিফিকেট হলো যে তারা সরকারকে নিয়মিত ট্যাক্স পরিশোধ করে কিনা। আর ও সকল দেশে, পশ্চিমা দেশে 1 নম্বর ক্রিমিনাল সে হলো যে ট্যাক্স দেয় না। আপনি চুরি করেন, ডাকাতি করেন, বাটপারি করেন, শেয়ার মার্কেট লুট করেন, কিন্তু আপনি ট্যাক্স দিচ্ছেন, ইউ আর ভেরি গুড ম্যান। তো এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পশ্চিমা যে ইমেজটিটা আছে, এই ইমেজটা শেখ হাসিনা বুঝে গেছে। বুঝে গিয়ে তাকে শুধু বারবার প্রমাণ করতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে এত টাকা আছে, বিদেশে এত টাকা আছে, এবং এই টাকা সে বাংলাদেশেও ট্যাক্স দেয়নি, এবং এই দেশ থেকে টাকা নিয়ে যে বিদেশে সে বিনিয়োগ করেছে সেখানেও কি পরিমাণ ট্যাক্স দিচ্ছে তোমরা খোঁজ খবর নাও। ফলে কি হলো, আমরা বাইরে থেকে দেখছি শেখ হাসিনার স্বর্ণের ভাণ্ডার যাকে বলা হয় উন্মোচন করা হয়েছে, কিন্তু শেখ হাসিনা সুকৌশলে কয়জনের স্বর্ণ ধরে টান দিয়েছেন, সোনা ধরে টান দিয়েছেন। এটা যাদের সোনায় টান পড়েছে তারা বুঝতে পারছেন যে বেদনাটা কোন জায়গাতে। রাজনীতির নাটক চলছে, রাজনীতির খেলাধুলা চলছে, সাসপেন্স চলছে। দেখা যাক কি পরিণতি হয় আর আমরা কতটা বিনোদিত হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।